প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি পাকিস্তানের এবং আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু এর মধ্যে অনেক অজানা কাহিনী আছে যা জানলে আমাদের অনেক উপকার হবে, অনেক অভিজ্ঞতা অর্জন করব। সময়টা 1974 সালের 10ই নভেম্বর। পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা আহমেদ রেজা কাসুরি লাহোরের একটি বাড়িতে বিয়ে খেতে যান। এলাকাটির নাম সাদমান শাহ, বেশ পশ এলাকা। তার সঙ্গে ছিলেন তার পিতা নবাব মোহাম্মদ আহমেদ কাসুরি, তার মা এবং তার খালা। বিয়ে খেয়ে তিনি যখন বের হয়ে আসেন তখন একটি ফুল গাছের যে বেড়া দেয়া থাকে, শোল্ডার হাইট একটি ফুল গাছের বেড়ার ওপাশ থেকে মুহুর্মুহু গুলি চলতে থাকে। সেই গুলির প্রথমে তিনি ভাবাচাকা খেয়ে যান, এরপর এক্সেলেটরে চাপ দিয়ে গাড়িতে তিনি দ্রুত গতিতে সেখান থেকে সরতে থাকেন, কিন্তু ততক্ষণে কাঁচ ঠাস ভেঙে গেছে, বৃষ্টি অবস্থা। কিছু দূর যাবার পরে তিনি দেখেন তার পাশেই বসা ছিল তার পিতা নবাব মোহাম্মদ আহমেদ কাসুরি। তিনি তার শোল্ডারের উপরে মাথাটা ঢেলে দেন। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার মায়েরও পিছনে একটা গুলি লেগেছিল। হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ঠিক যখন গুলিটা লাগে সেই জায়গাটায় ছিল লাহোরের জেলখানা, এবং নবাব মোহাম্মদ আহমেদ কাসুরি 1931 সালে 23শে মার্চ বিপ্লবী ভগৎ সিংয়ের যে ফাঁসি হয়েছিল সেই ফাঁসির সাক্ষী হিসাবে এবং ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি স্বাক্ষর করেছিলেন, এবং সেই জেলখানারই বাইরে কাসুরির মৃত্যু হয়। যাই হোক, এই হত্যাকাণ্ডের পর রেজা কাসুরি নিশ্চিত ছিলেন যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তিনি ভুট্টোর নামে এফআইআর করেন এবং তার বদ্ধমূল ধারণা হয় যে নিশ্চয়ই তার, কারণ এরও আগে অন্তত 15 বার মোহাম্মদ রেজা কাসুরিকে হত্যার চেষ্টা হয়েছে 1971 সাল থেকে 74 সাল পর্যন্ত। কিন্তু রেজা কাসুরির পিতার মৃত্যুর পর জুলফিকার আলী ভুট্টো এবং তার স্ত্রী নুসরাত ভুট্টো দুজনেই আহমেদ কাসুরিকে ফোন করেন, রেজা কাসুরিকে ফোন করেন এবং সমবেদনা শোক জানান। এই শোক জানানোর পর রেজা কাসুরি মনে করতে থাকেন যে জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে তার একটা সখ্যতা হতে পারে, এবং পরবর্তীতে তিনি পিপিপিতে যোগদান করেন, পাকিস্তান পিপলস পার্টিতে যোগদান করেন। এবং যে মামলাটা হয়, মামলাটার সময় তিনি গিয়ে বলেন যে না, আমি ঠিক জানি না এই হত্যাকাণ্ডের পেছনে কে আছে। এটা হতে পারে তার স্থানীয় একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন ইয়াকুব মান, তিনি ঘটিয়ে থাকতে পারেন, অথবা এটা হয়তো বা কাদিয়ানিরা করেছে, কারণ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি বেশ কয়েকবার কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করেছিলেন। এবং এরপরে মামলাটি আসলে শেষ পর্যন্ত একরকম ডেড হয়ে যায়, একরকম ক্লোজড হয়ে যায়। মামলাটি আর চলমান থাকে না, ফাইলবন্দি হয়ে। কিন্তু 1977 সালের 5ই জুলাই ভুট্টো এবং তার ভাই এবং চাচাতো ভাই এবং ক্যাবিনেটের মন্ত্রী মুমতাজ ভুট্টো সঙ্গে আরও কয়েকজন নিয়ে বসে হাসাহাসি করছিলেন, এবং বিরোধী দল যে তাদের কাছে এখন আর কিছু না সেগুলো নিয়ে গাল গল্প করছিলেন। কিন্তু
ভুট্টোর কাছে মনে হয়েছে যে সামথিং ইজ রং, কোনো একটা অঘটন হয়তো আসছে। ঠিক ওই রাতেই জেনারেল জিয়াউল হক রক্তপাতহীন এক অভ্যুত্থানে ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেন। ক্ষমতাচ্যুত করে প্রথমে করাচিতে রাখেন, পরে লাহোরে নিয়ে আসেন বন্দি করে। এই অভ্যুত্থানের পর পাকিস্তানের ফেডারেল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল মাসুদ মাহমুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে আদালতে হাজির করা হয়। করাপশন এবং নানান ধরনের অনিয়ম, মানুষ হত্যা, নানান কিছুর অভিযোগে তার বিচার হতো। এই বিচার যখন চলে তখন অগাস্ট মাসে মাসুদ মাহমুদ একটি স্টেটমেন্ট দেন যে আমি যা করছি, বিশেষ করে কাসুরির মৃত্যুর ব্যাপারে আমি যা করছি, এটি করছি শীর্ষ পর্যায়ের নেতার নির্দেশে, তার মানে জুলফিকার আলী ভুট্টোর নির্দেশে। তিনি আরও জানান যে আরশাদ ইকবাল এবং রানা ইফতেখার নামে দুজন ফেডারেল সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপেক্টর এই গুলি চালায় এবং গুলি করে এসএমজি দিয়ে 7.62 ব্যারেলের অস্ত্র দিয়ে। এই অস্ত্রের যোগান দেয় গোলাম মোস্তফা নামে আর এক সাব ইন্সপেক্টর, এবং সম্পূর্ণ অপারেশনটি পরিচালনার দায়িত্বে ছিল ফেডারেল সিকিউরিটি ফোর্সেরই একজন ডিরেক্টর মিয়া মোহাম্মদ আব্বাস। বলে রাখা ভালো যে এই ফেডারেল সিকিউরিটি ফোর্স গঠন করেছিলেন ভুট্টো নিজে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং 15,000 সদস্য দিয়ে তৈরি করেছিলেন। মাসুদ মাহমুদ ছিলেন তার দ্বিতীয় মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল। যাই হোক, কিন্তু ওই মামলায় জুলফিকার আলী ভুট্টোকে প্রধান আসামি করে মাসুদ মাহমুদকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। যারা সরাসরি তাকে হত্যা করেছেন, অর্থাৎ কাসুরিকে হত্যা করেছেন, তারা মাইনর হয়ে পড়েন। এদিকে এই মামলায় যিনি অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তার নাম ছিল মৌলভী মুস্তাক আহমেদ। এই মৌলভী মুস্তাক আহমেদের সঙ্গে ভুট্টোর গোলমালটা ছিল অনেক আগে। 1963 সালে ভুট্টো যখন আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী, তখন মুস্তাক আহমেদ ছিলেন আইন সচিব। ঢাকায় একটি মানবাধিকার বিলের উপরে আলোচনা করতে গিয়ে মুস্তাক এবং ভুট্টোর ভিতরে বাদানুবাদ হয় এবং তখন থেকে দুজনের মধ্যে রেষারেষির জন্ম হয়। এরপর 1968 সালে আইয়ুব খান যখন জুলফিকার আলী ভুট্টোকে গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করে ডিটেনশনে দেয়, তখন ওই বিচারকও ছিলেন কিন্তু এই মৌলভী মুস্তাক। ভুট্টো নিজেও তো ভিন্ডিকটিভ মানুষ ছিলেন, তার সঙ্গে মুস্তাক আহমেদের শত্রুতাটা চিরস্থায়ী হয়ে পড়ে। এরপর বাংলাদেশ যখন উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় জুলফিকার আলী ভুট্টোকে ডিটেনশন থেকে ছেড়ে দেওয়া হয়। 1971 সালে যখন পাকিস্তানের ক্ষমতায় আসেন জুলফিকার আলী ভুট্টো, তখন মৌলভী মুস্তাকের প্রতি তার অত্যন্ত বিদ্বেষ দেখা দিতে থাকে। তিনি 2 দফা মৌলভী মুস্তাককে সুপারসিড করে অন্য জুনিয়র বিচারকদেরকে প্রমোট করে দেন, কিন্তু মুস্তাক পড়েই থাকেন। এই কাজটি জুলফিকার আলী ভুট্টো আরও অনেক করেছে। 4-5 জনকে সুপারসিড করে, নিয়ম ভঙ্গ করে, জুনিয়রকে সিনিয়র করে তার চয়েস অনুসারে বিচারপতি বসিয়েছিলেন। শুধু মোস্তাককেই নয়, তিনি জেনারেল জিয়াউল হককে, ব্রিগেডিয়ার অবস্থা থাকতেই জিয়াউল হক জুলফিকার আলী ভুট্টোর অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠেন এবং একের পর এক 7 জন জেনারেলকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে অথবা গুরুত্বহীন জায়গায় পাঠিয়ে দিয়ে জেনারেল জিয়াউল হককে তিনি ক্ষমতায় নিয়ে আসেন। যাই হোক, বিচার চলতে থাকে। মৌলভী মুস্তাক তখন চিফ জাস্টিসের ভূমিকায় ছিলেন। লাহোর কোর্টে তখন 25 জন বিচারক ছিল। বিচারটার ব্যাপার ছিল 5 জন বিচারকের
বেঞ্চ তৈরি করা হয় এবং এই 5 জন বিচারককে বেছে নেওয়ার দায়িত্ব ছিল প্রধান বিচারপতির। তিনি তার মতো করে বেছে নেন এবং অন্তত 3 জন বিচারপতি ছিলেন যারা যারা জুলফিকার আলী ভুট্টোর প্রতি নাখুশ ছিলেন। এরপর তো অনেক কাহিনী ঘটে, অনেক কিছু হয়। ভুট্টোর পক্ষে আবেদন করা হয়, আবার ভুট্টো আবেদন করতে অস্বীকার করেন, নানান কিছুই হয় এবং শেষ পর্যন্ত 1979 সালের 4 এপ্রিল ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়। ভুট্টোকে ফাঁসি দেওয়ার ব্যাপারে সারা বিশ্ব থেকে জিয়াউল হকের কাছে আবেদন যায়। সারা বিশ্বের অনেক নেতা তাকে ক্লেমেন্সির জন্য বলেন এবং অন্ততপক্ষে প্রাণ রক্ষা করতে বলেন, কিন্তু জিয়াউল হক বলে দেন যে আইন তার নিজের গতিতে চলবে, আমার কিছু করার নেই। এ নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে এবং বলা হয় যে ভুট্টোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, ভুট্টোকে আগের থেকে মারা গেছিল, ফাঁসি মঞ্চটা একটা নাটক না, এটা সত্য কথা না। কর্নেল রফিউদ্দিন, জেল কর্মকর্তা মাজিদ কুরেশি, এদের ইন্টারভিউ আছে, এদের বলা আছে ভুট্টো অত্যন্ত ঠান্ডা মাথায় ছিলেন। একটা সময় চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, ওই সময় গিয়ে জানানো হয়। তারপর তিনি খুব যে কান্নাকাটি করছেন বা করছেন এরকম কোনো নেই, কিন্তু তাকে সোজা ফাঁসির কাছটি নিয়ে যাওয়া হয় এবং ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, মানুষের অন্যায় করতে নেই, বিশেষ করে যারা মানুষ নিয়ে রাজনীতি করেন তারা যদি অন্যায় করেন সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হয়। ভুট্টো অনেকগুলি অন্যায় করেছেন বুঝে শুনে। অশিক্ষিত লোক করে এক কথা, কিন্তু ভুট্টোর মতো শিক্ষিত মানুষ এবং বাংলাদেশের যুদ্ধ হয়তো আজও হতো, কালো হতো, সেই যুদ্ধ ত্বরান্বিত হয়েছিল ভুট্টোর কারণে, একমাত্র ভুট্টোর কারণে। সেকেন্ডলি, ভুট্টো তার নিজের গণ্ডির মানুষগুলোকে প্রমোট করতেন এবং সেক্ষেত্রে কোনো নিয়মকানুন মানতেন না এবং অত্যন্ত বদমেজাজি মানুষ ছিলেন, ভিন্ডিকটিভ মানুষ ছিলেন। বদমেজাজি বলা ঠিক হবে না, তিনি শত্রুকে ছাড় দিতেন না। যদিও জিয়াউল হক অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু জিয়াউল হক উঠেও এসেছিলেন ভুট্টোর হাত ধরেই, ভুট্টোর মাধ্যমেই। পারতেন তিনি ভুট্টোকে ফাঁসির থেকে সরিয়ে জেলের ব্যবস্থা করতে, কিন্তু তিনি জানতেন যে রাজনৈতিক নেতাদের দীর্ঘ কারাবরণ দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বরং শেষ করে দেয়াটাই হলো বুদ্ধিমানের কাজ, যেটা আমরা বিভিন্ন সময় আমাদের দেশেও দেখেছি। সেজন্যই বলছি যে অন্যায় করতে নেই। ভুট্টোকে জীবন দিতে হয়েছে, ভুট্টোর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ভুট্টোর মেয়ে প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একরকম নির্বংশ করে দেওয়া হয়েছে। তাই অত্যন্ত ঠান্ডা মাথায় রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত, ভূত ভবিষ্যৎ ভেবে রাজনীতি করা উচিত। অথচ বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিবিদদের এত অন্ধত্ব তৈরি হয় ক্ষমতায় যাওয়ার পর যে এরা আর কোনো রকমের কোনো কিছু হিতাহিত জ্ঞান ভেতরে আর রাখতে পারেন না। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও বহুবার দেখেছি, বহু লোককে দেখেছি, তারা বিরোধী দলে থাকতে একরকম কথা বলেন, ক্ষমতায় যাওয়ার পরে শক্তি প্রয়োগের জন্য ভয়ানক দানব হয়ে ওঠেন। ভাবেন না কখনো যে আজ বাদে কাল আমার ক্ষমতাটা চলে যেতে পারে। ধন্যবাদ দর্শক।